কথায় বলে, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যেরও ছায়া, নৃত্যে তোমার মায়া। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই পংক্তিগুলি লিখেছিলেন। আজ যিনি আমার গেস্ট পরবাসর ফুলঝুরিতে, তার সঙ্গে আমার আলাপ পরিচয় বহুদিনের। প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী সুরঙ্গমা দাশগুপ্তের কন্যা এবং ছাত্রী। শাস্ত্রীয় কত্থক এবং রবীন্দ্র উভয় ক্ষেত্রেই তিনি প্রভাকর সম্পন্ন করেছেন প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ থেকে। বেঙ্গল মিউজিক কলেজ থেকে নৃত্যপ্রভা কোর্স সম্পন্ন করেন। তিনি ভারতে এবং বিদেশে ব্যাপকভাবে অভিনয় করেছেন। কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর কমপ্লিট করে এবং যাদবপুর থেকে তিনি উইমেন স্টাডিজ এর উপরেও এমফিল কমপ্লিট করেছেন। বহু বছর তিনি নাচের সূত্রে বেজিং এ ছিলেন। বেজিং এ থাকাকালীন তিনি স্বামী বিবেকানন্দের ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষক এবং পারফর্মার হিসেবে নিযুক্ত ছিলেন। তার নাম লোকেশ্বরী দাশগুপ্ত এবং তিনি এখন সুরম্যভূষণ দাশগুপ্তের সম্পর্কে তার ভাই হয়। তার সঙ্গে তিনি স্ক্রিন প্রজেক্টে যুক্ত এবং ফ্রান্সের নিসে তিনি ইউনিভার্সিটি অফ কোর্ট ডি আজুরে মাইগ্রেশন স্টাডিজে মাস্টার্স করছেন। লোকেশ্বরী দিকে জানাচ্ছি পরবাসের ফুলঝুরিতে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলে আমাকে আহ্বান জানানোর জন্য। আমার খুব ভালো লাগছে আজকে এসে এবং আড্ডা মারার জন্য উৎসুক হয়ে আছি। ওকে, সো তাহলে আমরা শুরু করছি আমাদের মানে আড্ডা মারাটা। তো আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে তুমি আমি ইন্ট্রোডাকশনে খানিকটা বলেছি, তাও মানে তোমার কাছ থেকে আরো ডিটেলসে জানবো ধ্রুপদী নৃত্য এবং শিল্পকলার জগতে তুমি কি করে এলে, তার একটুখানি আমাকে একটু বলো। এটা তো তুই প্রথমেই বললি যে আমার মা আমার গুরু, কাজেই নৃত্য এবং রঙ্গমঞ্চে পারফর্ম করা এই বিষয়গুলো মানে খুব স্বাভাবিক ছিল আমার কাছে। মানে আমি মনেই করতে পারি না যে আমি প্রথম হাত বা প্রথম পা ফেলা নৃত্যে সেটা কবে শিখেছি, কারণ এতটা আগে শিখেছি যে আমার মনেই পড়ে না। তো কাজেই সেটা আমি নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে করি যে আমি সুরঙ্গমা, বিদুষী সুরঙ্গমার কন্যা এবং ওনার ছত্রছায়ায় থেকেই নৃত্য শেখা শুরু। এবং সবচেয়ে বড় বিষয় এটা যেটা যে খুব স্বাভাবিকভাবেই যেটা এরকম ভাবে চলে এসছে যে যেহেতু বাড়িতেই ক্লাস দেখেছি, অনুষ্ঠান হওয়া, রিহার্সাল এগুলোর মধ্যেই বড় হয়েছি। এবং তারপরে একটা বয়স মানে ধর 10-12 বছর বয়সে তো নিজের মতামত বা আমি এটা করতে চাই কি না এইটা তৈরি হতে শুরু করে। এবং আমার কাছে এটা কিন্তু খুব সাবলীল ছিল এবং একদিনের জন্য মনে হয়নি যে এটা আমার উপর চাপিয়ে দেওয়া। এটা আমারও একটা অস্তিত্বের সাথে পুরোপুরি মিলেমিশে একাকার, তার সাথে সাথে আমার উপরে ইচ্ছাও কিন্তু মানে এটাই ছিল। এবং সবসময় যেটা অবশ্য মা সাথেও বলেছিলেন যে পড়াশোনাটাও সমানভাবে মন দিয়ে করতে হবে, তো সেটাও চলেছে, যার জন্য 3টে মাস্টার্স, একটা এমফিল হয়েছে। তো এটাই আর কি বলবো যে বাড়ি এবং মায়ের জন্য এবং আমার দিদিমা দাদামশাই ওনারাও কালচারালি এবং সোশ্যালি জামশেদপুরে ভীষণ অ্যাক্টিভ ছিলেন। ওনারা আইপিটিএ করতেন স্বাধীনতার পরপরই, তো সেই জন্য ওইটারও পুরো ইনফ্লুয়েন্স থেকেছে। তো তার মানে এটা তোমার একটা ইন্সপিরেশন, মানে তোমার ইন্সপিরেশনটাই হচ্ছে মানে জেঠিমা আর কি। একদম একদম। আচ্ছা, মানে এটা একটা ফ্যামিলি ট্রেডিশনও বলা যায়। আমার পরে আমি এটাই জিজ্ঞেস করতাম যে এটা ফ্যামিলি ট্রেডিশন এবং মানে ইন্সপিরেশনটা তুমি ওখান থেকেই পেয়েছো তোমার পরিবারই, মানে তুমি এটা ক্যারিয়ার হিসেবে প্রথম থেকেই গড়ে তুলতে চেয়েছিলে। ক্যারিয়ার হিসেবে ঠিক এইখানে আমি আবার একটু মানে
অন্যরকম বিষয়টা, কারণ যেহেতু যাদবপুরে আবার ইতিহাস পড়েছি, একাডেমিক্সে ভালো ছিলাম, আছি এখনো। মাস্টার্স আমার মানে কোদ্দাসিউরে জাস্ট শেষ হয়েছে, জাস্ট না 2022-এ শেষ হয়েছে। এবং তো ওইটা নিয়ে আমার এবং আমার মায়েরও, শি ইজ আ সাইকোলজিস্ট, আচ্ছা। নৃত্যের পাশাপাশি নৃত্য গুরু তিনি এবং সাইকোলজিস্ট, যার জন্য ডান্স থেরাপি নিয়েও আমার মায়ের প্রচুর কাজ। তো আমাদের পরিবারের এটাই আর কি মানে ট্র্যাডিশন থেকেছে যে নৃত্যকলা বা যে কোনো রকমের সঙ্গীত কলার সাথে সাথে পড়াশোনার কলা দুটোকেই একসাথে রাখা। আমি নাচ এবং গান এবং চিত্রকলা এগুলোকে পড়াশোনা থেকে আলাদা করে দেখি না, কিন্তু আমাদের সমাজ দেখে, সেই জন্য আমি এভাবে বলছি। কারণ এখন এখানে শেখাতে গিয়েও, সেটা পরে বলবো, ওটা পরে বিস্তারিত করব এটা, কিন্তু আমার বাবার দিকেও বলা উচিত যে অলোক রঞ্জন দাশগুপ্ত, আমি তো জানি আমার জেঠু, কাজেই পড়াশোনার জায়গাটাও সমানভাবে ছিল। এবং ক্যারিয়ার হিসেবে আমি ইনফ্যাক্ট গয়নাও তৈরি করতাম, আমার একটা বুটিক ছিল। এবং আমার অ্যাকচুয়ালি পার্সোনালি, এবং আমি অর্গানাইজ করতেও খুব পছন্দ করি। তো মানে নাচ শেখানো এবং রঙ্গমঞ্চে নাচ করার সাথে সাথে আমি অন্য নানা রকম কাজের সাথেও সবসময় যুক্ত থেকেছি, কিছু অর্গানাইজিং জিনিসপত্রে, কালচারাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশনস। তো এবং আমি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবেই দেখি। তো সেখানে যদি আজকে আমার এরকম কোনো একটা হঠাৎ কাজ আসে যেখানে আমায় হয়তো কোনো এনজিওতে কাজ করতে হবে বা টিচিং, আমি স্কুলেও পড়িয়েছি, তাই তো ইতিহাস স্কুলেও পড়িয়েছি, তো সেই জন্য আমি ঠিক ওরকম ওয়ান ট্র্যাক মাইন্ড করে থেমে থাকতে চাই না। মানে যেইটা আমার ভালো লাগবে সেইটা পড়ানো হতে পারে, নাচ শেখানো হতে পারে, এনজিওতে কাজ হতে পারে, কোনো অর্গানাইজিং ইভেন্ট অর্গানাইজেশন হতে পারে, আই উইল বি মানে খুব আনন্দের সাথে আমি সেটা করব। বাহ, আমি ফ্রিল্যান্সিং এর এই ব্যাপারটা, ফ্রিল্যান্সারের এই ব্যাপারটা যখন তুমি তুললেই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি তো একজন খুব বিশেষজ্ঞ ফ্রিল্যান্সার আমি মনে করি। হ্যাঁ, যাই হোক, তো তুমি বলো যে একটু বিদেশে ফ্রিল্যান্সিং কিভাবে তুমি শুরু করেছো। তো এবার আমার যেটা বিষয় হচ্ছে, ইউরোপে ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই নির্দিষ্ট পেপার ওয়ার্ক লাগে, এগুলো লাগে। তো সেইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। এখানে একটা বিষয় খুব বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম ইন্ডিভিজুয়ালি একা একজন ফ্রিল্যান্সিংটা চালিয়ে যেতে পারে, কিন্তু এইখানে কিন্তু তোমাকে ওই পেপারটা পেতেই হবে বা একটা অ্যাসোসিয়েশন খুলতে হবে, তাহলেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের দেশে যেরকম কোনো আলাদা পেপার ওয়ার্ক লাগে না বা আইডি কার্ড লাগে না, এমনি এমনি এগিয়ে নেওয়া যায় এই পেশাটা ফ্রিল্যান্সার হিসেবে। এখানে কিন্তু সেটা না, এখানে তোমার একটা নির্দিষ্ট পেপার ওয়ার্ক করতে হয়, তাহলেই তুমি ফ্রিল্যান্সের কাজটা পাবে এবং ট্যাক্স ইত্যাদি সবগুলো সলভড হবে আর কি। আচ্ছা, তো তোমার কি কোনো নির্দিষ্ট কাজের মানে অনুমতি ছিল? নির্দিষ্ট কাজ, ওয়ার্ক, সেটার কি অনুমতি ছিল? এইখানে আমার ক্ষেত্রে আমি যেটা তৈরি করব, আমি মানে ফিউচারে যেটা তৈরি করব খুব শীঘ্রই, সেটা হচ্ছে কালচারাল একটা অ্যাসোসিয়েশন তৈরি করব, যেখানে শুধুমাত্র আমি না, আমি বিভিন্ন শিল্পীদের সাথে একসাথে জুড়ে কাজ করতে চাই। এখানে আমার যেরকম অনেক বন্ধু রয়েছেন যারা ফ্ল্যামেঙ্কো নাচেন, তারপরে চার্চের কোয়ার মিউজিশিয়ানস, তাদের সাথে কাজ করতে চাই, জ্যাজ মিউজিশিয়ানদের সাথে কাজ করতে চাই, এবং অবশ্যই আমাদের দেশের সমস্ত শাস্ত্রীয় এবং লোকসঙ্গীত এবং নৃত্য শিল্পীদেরকেও এখানে আনতে চাই। তো সেইটার জন্য আমার নিজের অ্যাসোসিয়েশন খোলাটা খুব জরুরি। তো আমার মূল মানে এরপরের আমার লক্ষ্যটাই সেটা, যে অ্যাসোসিয়েশন খুলে একটা পুরো সেতু তৈরি করা। মানে খুব বৃহৎ একটা এক্সপ্লোরেশনের কথা তুমি আমাকে বলছো একদম। হ্যাঁ, মানে খুব ভালো উদ্যোগ আর কি, মানে এরকম সাহস সাধারণত খুব একটা কেউ দেখায় না। আমি আমার বিদেশ জীবনে এসে সেটাই বুঝেছি, বাট হ্যাঁ, মানে এটা খুব একটা ইন্সপিরেবল একটা ব্যাপার আর কি। তো আমি এবার একটু তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি তো ভারতীয় দূতাবাসে
ছিলে, চীনে ভারতীয় দূতাবাসের শিক্ষক ছিলে, তো তুমি একটুখানি ওখানে কিরকম তোমার এক্সপিরিয়েন্স ছিল, কিরকম তুমি মানে সেখানে তুমি কিরকম কি করেছিলে, কিরকম তোমার জীবনযাত্রা ছিল একটু যদি বলো। তো চীনে আমি গেছিলাম 2016 ডিসেম্বর, ওটা আইসিসিআর এর পোস্টিং হয় আর কি, কন্ট্রাকচুয়াল পোস্টিং, এবং আমি এক্সটেনশন পাই এবং 3 বছর থাকি, এবং আরো হয়তো থাকতে পারতাম, কিন্তু আমরা সবাই জানি প্যান্ডেমিক হয়, কাজেই ফিরে আসতে হয়। ওখানকার আমার অভিজ্ঞতা অতুলনীয় অতুলনীয়, এবং আমি যদি সত্যি কথা বলি, এমন একটাও দিন যায় না যে আমি চায়না মিস করি না। নিজের দেশকে যেরকম মিস করি, চায়নাকেও মিস করি প্রত্যেকটা দিন। এটা অনেকে শুনলেই অবাক হয়ে যায়, কিন্তু আমি বারবারই বলবো যে কোনো দেশে না গিয়ে কিন্তু বোঝা সম্ভব না। এটা তুইও হয়তো বলবি যে সেখানে না থাকলে সেখানকার মানুষজন কিরকম, সেখানকার কালচার কিরকম, সেখানকার রোজকার দিন যাপন, জীবনযাত্রা, এটা না গেলে বোঝা সম্ভব না। এবং আমার অভিজ্ঞতা অতুলনীয়, কারণ আমার ছাত্রছাত্রী ছিল 200 জন, তার মধ্যে 99% চৈনিক। আচ্ছা। এবং অসম্ভব ভালোবাসতেন সবাই আমাকে। আমার চেয়ে বয়সে অনেকে বড়ও ছিলেন, আমার বয়সী, আমার চেয়ে ছোট বাচ্চারা ছিল, এবং যে যত্ন ছিল মানে, এবং ওনাদের তো চায়নায় তো মার্শাল আর্টসের কালচার অনেক পুরনো, এনশিয়েন্ট কালচার মার্শাল আর্টসের, যার জন্য গুরুর প্রতি বা টিচারের প্রতি শ্রদ্ধার বিষয়টা ওদের অলরেডি ছিল, আছে। কাজেই ওইটা আমার খুব ভালো লাগতো। মানে আমি একদিন এরম কাশলে হয়তো 5টা জড়িবুটির কাজ চলে এলো, কারণ চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিনও খুব পপুলার আমাদের কবিরাজের মতোই, আয়ুর্বেদের মতো। তো এবং ওখানকার মানুষদের কোনো তুলনা নেই, মানে মাথায় করে রাখা। এবং আরেকটা জিনিস এখানে বলবো যে এত দেশ ঘুরে যা দেখছি যে আমাদের দেশকে যে কি ভালোবাসে সব মানুষ, এটা এই মানে, এবং তখন মনে হয় যে সত্যি কি ভাগ্য করে ভারতে জন্মেছি। কারণ একবার যখন শোনে ইন্ডিয়া, ইন্দু, হা ইন্ডিয়া, মানে এই তখনই অলরেডি তোর 4টে ধাপ এগিয়ে গেল কিন্তু সম্পর্কে, যেই শুনছে যে ভারত থেকে। তারপর যখন শুনছে নাচ করো, ও ইন্ডিয়ান নাচ করো, মুদ্রা করতে পারো, ব্যাস আরো আরেক ধাপ এগিয়ে গেল। হ্যাঁ, তো এইগুলো ভীষণ বড় পাওয়া, এগুলোর কোনো তুলনা নেই। এবং ওখানকার রেগুলার দিন যাপন খুব সহজ ছিল, কারণ বেজিং খুব বড় শহর, আমাদের দেশের মতোই পপুলেটেড, প্রচন্ড অ্যাপ আর ইত্যাদি খুবই সহজ, খাবারের ডেলিভারি থেকে শুরু করে, যেগুলো ইউরোপে যেই লাক্সারিগুলো আমরা পাই না, একদম এগুলো সবই চীনে ছিল। জীবনযাপন খুব সহজ ছিল। ভাষা নিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি কোনো চ্যালেঞ্জ? ভাষা নিয়ে আমি চ্যালেঞ্জ, আমি তো এমবাসিতে কাজ করতাম, আমার ট্রান্সলেটর থাকতেনি। আর রেগুলার ইয়েতে আমি ওই কাজ চালানোর মতো ডান বা থামো, কি মাংস ছাড়া ঝাল দিয়ে, এগুলো জানা ছিল। আর বাকি সব ওখানকার ওই অ্যাপে দেখিয়ে দেখি। আচ্ছা, আমার এমন অবস্থা, আমি ডাঙ্কেশন বলে ফেলেছি, মানে থ্যাংক ইউ ডাঙ্কেশন মানে। আচ্ছা, তো মানে খাওয়া দাওয়া কিরকম, মানে লোকজন ইন্ডিয়ান খাবার দাবার খেতে খুব ভালোবাসে, তার মানে তুমি যা বলছো আর কি। হ্যাঁ, চায়নাতে মানে ইন্ডিয়ান খাবার তো সবাই খুব পছন্দ করে, আর আমি খালি চাইনিজ খাবারই খেতাম, কারণ চাইনিজ খাবার অতুলনীয়, অসম্ভব, নিজে না খেলে বোঝা সম্ভব না। মানে আমি রান্নাও করতাম না কোনোদিনও, সারাক্ষণই বাইরে খেতাম, প্রচন্ড রিজনেবল এবং অদ্ভুত ভালো কোয়ালিটি। এবং ওদের একটা গুরজালি মাছের ঝোল অসামান্য, সেটা স্টিকি রাইসের সাথে, মানে তুলনাহীন রান্না এবং খাওয়া। বুঝতেই পারছি, মানে বাঙালিরা সবসময় একটা খাদ্য রসনাতে ওরা সবসময় একটা বিরাজ করে, মানে সকালবেলা উঠলে দুপুরবেলা কি খাবো, দুপুরবেলা হলে রাত্রে কি খাবো, সেটা তুমি খুব ভালো করে এনজয় করেছো ওখানে, সেটা আমরা। আমি ভীষণ ভোজন রসিক, এবং চৈনিক খাবার মানে আমার একদম, আমি এখন নিজে ওই সব রান্না করি, কারণ আসল চৈনিক খাবার তো আর বাইরে পাওয়া যায় না, মানে খাবার তো নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে যে দেশে যাচ্ছে তার মতো করে। আমি নিজেই রান্না করি সেই খাবারগুলো, কারণ এত সুন্দর খাবার,
আচ্ছা, তো আমি এবার জিজ্ঞেস করছি যে একজন শিল্পী হিসেবে তোমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং কি ছিল, বা চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কিরকম তুমি ফেস করেছো আর কি? প্রথমে তো মায়ের ছত্রছায়ায় কলকাতায়, এবং সেইখানে আমি মায়ের সব চ্যালেঞ্জেস গুলো, মায়ের যে স্ট্রাগল, সেগুলো সবই দেখেছি। সেগুলো থেকে শিখেছি অনেক, কারণ আমার মা কখনোই আম, যা আমাদের দেশে, খালি আমাদের দেশে না, সব জায়গাতেই হয়ে থাকে, যে এই প্রফেশনে নানান লোককে তেল দিতে হয়, একদম। এবং সেইটা আমার মাকে আমি কোনোদিনও করতে দেখিনি। এবং সেইটার জন্য যে স্ট্রাগলটা, সেইটা আমি পুরোপুরি দেখেছি। এবং চিরকালই দেখেছি যে আমার মা নিজে ইন্ডিপেন্ডেন্টলি নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কারুর মানে ছায়াতে বা এটার এই হলো ওর ভাবে নয়। তো সেইটাও সেই লেগেসিটা, সেই যে ধারাটা, ওটাও আমি এগিয়ে নিয়ে যেতে চাইছি। তারপর তো বেজিংয়ে ওটা ইন্ডিয়ান এম্বাসির চাকরি ছিল, তো কাজেই ওটা আমি আবার একটা, অবভিয়াসলি অলরেডি আমার একটা ছাপ্পা ছিল, কাজেই আমি ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ অবশ্যই ওখানেও আমার ওপরে পুরো নানা রকম অনুষ্ঠান অর্গানাইজ করা, চাইনিজ মিউজিশিয়ানদের সাথে, চাইনিজ ডান্সের সাথে। তারপরে আমাদের দেশের সমস্ত গুণী শিল্পীরা আসতেন বেজিং এ পারফর্ম করতে, রাজন সাজন মিশ্রাজি থেকে শুরু করে সবার সাথে আলাপ। ওনাদের সাথে আমারও আলাপ আছে। হ্যাঁ, সাংঘাতিক অভিজ্ঞতা, মানে ওনাদের অনুষ্ঠান অর্গানাইজ করা, সারাদিন ওনাদের সাথে থাকা, সবকিছু, এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স চায়নার ওটা। আর মেন চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু শিল্পীদের ক্ষেত্রে ওই পথটা বাছা, যে আমি কি কি পথে এগোবো। মানে আমি টিচার হিসেবে থাকতে চাই, নাকি আমি পারফর্মার হিসেবে থাকতে চাই। যদি আমি পারফর্মার হিসেবে থাকতে চাই, তাহলে কি আমি শুধুই আমার যে শাস্ত্রীয় নৃত্যের জ্ঞান বা যে অনুশীলনের মধ্যে আমি থেকেছি, শুধুই কি আমি সেটাই প্রেজেন্ট করব, না আমি নিজের কিছু সৃষ্টি করব? আমি কি এক্ষুনি যেটা বলছিলাম, জ্যাজ মিউজিশিয়ানদের সাথে আমি কোলাবোরেট করতে চাই, সেইটা এই ফিউশনের পথে বা এই কোলাবোরেশনের পথে কি আমি এগোবো, নাকি আমি অর্গানাইজ? এইটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ, যে আমি কি করতে চাই। এবং সেইটা ঠিক করে নেবার পর আবার নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে যে তুমি যেখানে আছো সেখানে সেটা আদৌ ফিজিবল কিনা বা সম্ভব। তো এইটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। ওয়ান্স ইউ অ্যাটেন দ্যাট, তারপরে পথটা, তারপরে তুমি কাজের ক্ষেত্রে ক্ষেত্রে, তারপরে তো ছোটখাটো স্ট্রাগল তো আমাদের সব প্রফেশনে আছে, সেটা আলাদা বলছি না। আর এখনকার দিনের আরেকটা মেন চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু, তুমি রিলের পথ নেবে না রিলের পথ নেবে না। একদম তাই। হ্যাঁ, তো আমি কিছু আমি কোনো অফেন্সিভ কোনো কমেন্ট কিন্তু করছি না, কিন্তু সবার পক্ষে কিন্তু সম্ভব না ওরকম রেগুলার রোজ একটা করে রিল দেওয়া। হ্যাঁ, কিন্তু সেটাও একটা বড় চ্যালেঞ্জ, যে আমি কি তাহলে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজনকে হায়ার করতে হবে, কারণ আমার নিজের পক্ষে সেটা সম্ভব না করা। কিন্তু এইটা একটা এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রফেশনে, যে আমি সোশ্যাল মিডিয়ায় কতটা ভিজিবল, আমার কত ফলোয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এটার উপর লোকের কাজের মানে জীবিকা নির্বাহটা আর কি নির্ভর করছে। আমি এরকম অনেক পডকাস্ট, ইন্টারভিউ, অনেক লোকের, আমি নাম নেবো না, তাদেরকে তুমিও চেনো আমিও চিনি, প্রচুর লোকের দেখেছি। এটা একটা খুব ভালো মানে প্রাসঙ্গিক কথা তুমি আমাদেরকে বললে, একদমই তাই। তো তুমি এগুলোকে কিভাবে সামলাও, মানে একটা সময় তুমি এগুলোকে কিভাবে মানে করো, মানে এগুলোর মধ্যে অসুবিধাগুলো তুমি খানিকটা আমাদেরকে বলেছো, মানে আমি বলতেছি যে তুমি এগুলোকে কি করে, এই চ্যালেঞ্জেস গুলোকে সামলাও কি করে একটা সময় পরে আর কি? ইউরোপের ক্ষেত্রে তো এখনকার আমার যে জীবন, 2021-এ আমি এসেছি ফ্রান্সে। মানে ফ্রান্সে এসেছো আমি জানি, তো তুমি কিরকম ভাবে ফ্রান্সে এলে যদি একটু আমাদেরকে বলো। এটাও একটা খুবই ইন্টারেস্টিং গল্প। আমি যখন চায়নায় কাজ করি, তখনই আলাপ হয় আমার ইগরের সাথে, এখন ও আমার বর। তো ও ফ্রান্সে থাকে, যেই কারণে ফ্রান্সে আসা এবং সংসার পাতা। তো সংসারের জন্য ফ্রান্সে আসা। ও কম্পিউটার সায়েন্টিস্ট, এবং চায়নায়ও এসেছিল বেড়াতে ওর ভাইয়ের কাছে, এবং ওর ভাই আমার খুব ভালো বন্ধু ছিল।
আছে এখনো চায়নায়। তো সেই সূত্রে আলাপ, এবং তারপরে রেস্ট ইজ হিস্ট্রি। বেশ, আমি ইগরদার ছবি দেখি ফেসবুকে। আহ আজকে মানে কোনোদিনও দেখা হয়নি এখনো অব্দি, তো আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই দেখা হবে আমাদের। অবশ্যই। আমি সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, খুব সুন্দর বেশ ছবি ছবি তুলে দাও ঠাও, এই হচ্ছে ব্যাপার। আমাদের জুলাইয়ে এখানে আমরা যে গ্রামে থাকি সেখানে খুব সুন্দর করে বিয়ে হলো। আবার এই বছর ফেব্রুয়ারির শেষ থেকে 1 মার্চ অব্দি কলকাতায় অনুষ্ঠান, এবং মানে অনুষ্ঠানই সেটা আর কি। আমার মায়ের স্বপ্ন ছিল চিরকালই যে প্রপার অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে আর কি, মানে স্ক্রিপ্টেড, পুরো নাচ গান থিয়েটার। হ্যাঁ, সেটা তো অলরেডি আমি মানে নিমন্ত্রিত আমিও আছি, হ্যাঁ, মানে আমি তো সেইখানে পেয়েছি। সেইটার জন্য আমরা খুব এখন তৈয়ারি চলছে আর কি। তো এই হচ্ছে কি আমাদের গল্প। এখানে আমার একটা দিকের খুব সহজ, কারণ আবারও আমার গুরুর জন্য আমার মা গত 25 বছর ধরে জার্মানিতে সুইজারল্যান্ডে এসে শেখাচ্ছেন। তো ওনার স্টুডেন্ট বেস এখানে ইউরোপে জার্মানিতে অলরেডি ছিল, তো এই জন্য আছে, সেটা আমি কন্টিনিউ করতে পারছি জার্মানিতে গিয়েও, আমি যার জন্য রেগুলার পারফরমেন্স ক্লাসেস দিতে পারি, ওয়ার্কশপ করা। সব এক্স্যাক্টলি। আর ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্স একদমই নতুন জায়গা আমাদের জন্য আর কি, মানে আমি প্রথম এলাম। আমি এখানে অবশ্যই খুব ভালো সব কলিগ খুঁজে পেয়েছি যারা খুব সুন্দর অনুষ্ঠান করেন। এটা 2 বছর হলো আমরা একটা বিশাল ফেস্টিভ্যাল আমার বন্ধু অর্গানাইজ করছে নিসে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। দারুণ সব শিল্পীরা আসেন দেশ থেকে, সেখানে মোহিনীআট্টম থেকে শুরু করে কাথক, মণিপুরি সব হয়। গত বছর থিম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজেই রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে ফ্রেঞ্চের ট্রান্সলেশন, কবিতার সাথে নাচ, সবকিছু করেছি। তো এইগুলো খুব ফুলফিলিং। আর চ্যালেঞ্জের ক্ষেত্রে বলবো যে আমি এখনো অবধি এইটার উপরেই কনসেন্ট্রেট করছি যে আমি কিভাবে এখানে যারা অলরেডি কাজ করছেন তাদের সাথে কোলাবোরেট করে নিজের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, স্টুডেন্টসদের শেখানো। স্টুডেন্টস রয়েছে আমার কিছু এখানে, এবং এখনো অবধি আমি ডিসাইড করিনি যে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা আমি কিভাবে ডিল করব, কারণ এখনো অবধি আমার সোশ্যাল মিডিয়াতে মানে লোকজন আমাকে চেনে ভালোবাসেন ঠিকই, কিন্তু ওই রিচটা আবার একটা অন্য রিচ, একদম ওইটা আমার এখনো মানে অ্যাচিভ হয়নি, এবং আদৌ আমি অ্যাচিভ ওটা করতে চাই কি চাই না সেটা নিয়ে আমার নিজের মধ্যে এখনো আমি দ্বিধান্বিত। কাজেই দেখা যাক কি হয়, ওটা আমি এখনো ঠিক তাই উত্তর দিতে তৈরি নই যে আমি ঠিক জানি না কি করব সেটা নিয়ে। বেশ, সেটারও আমি খুব ফলো করি, মানে তোমার ইনস্টাগ্রাম ফেসবুক তো মানে আমি খুবই দেখি। যাই হোক, হ্যাঁ মানে সেটাও দেখার অপেক্ষাতে রইলাম আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি এবার একটু জিজ্ঞেস করছি যে তুমি তো যেহেতু এটা তোমার ফ্যামিলি ট্রেডিশন নাচ এরকম, তো আমি জিজ্ঞেস করছি নৃত্যের সবচেয়ে সুন্দর অভিব্যক্তিটি সম্পর্কে তুমি যেটা গবেষণা করেছো সেটা একটু বলো আমাদেরকে। প্রথম তো হচ্ছে নৃত্য এখনো অবধি একটা, আমি যেটা এখন খুব রিসেন্টলি বলছি, আমরা তো এখন খুব এআই দেখছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কবিতা লেখা থেকে শুরু করে গান থেকে শুরু করে, মানে আমার এক বন্ধু একটা পুরো গান তৈরি করে গোটাটা এআই তৈরি করে পাঠিয়েছে। হ্যাঁ, মানে পুরো গাওয়া গান, একটা বাংলা এবং ফরাসি ভাষা মিলিয়ে সেই লিরিক্সটা লিখেছে এবং সেটা পুরো গান তৈরি করে এআই তাকে দিয়ে দিয়েছে। তো এআই এর এরকম এখন ক্ষমতা, কিন্তু এখনো অবধি আমরা নাচের কোরিওগ্রাফি করতে দেখিনি এআই কে। এটা একটা প্রথম বিষয় নাচের, যে এখনো অবধি নাচ হচ্ছে ভীষণ সাবজেক্টিভ, প্রচন্ড নিজস্ব তোমার এক্সপিরিয়েন্সের সাথে তোমার নিজের লার্নিং, তুমি নিজের শরীর আর মনকে কিভাবে দেখছো সেইটার উপর এখনো পুরোপুরি ডিপেন্ডেন্ট। এখনো অবধি এআই কে কথকের কিছু বা ভরতনাট্যমের কিছু আডাবু ফিট করে দিয়ে সে কোরিওগ্রাফি করে দিল, এখনো অবধি আমরা দেখিনি। এখনো অবধি জানি না কি হবে ভবিষ্যতে। তো এইটা একটা প্রথম ব্যাপার নৃত্যের। এবং আরেকটা যেটা আমাকে নৃত্যের সবচেয়ে বড় বিষয় লাগে,
সেটা হচ্ছে যুগ যুগান্তর ধরে আমরা দেখে আসছি যে আগে পুরুষরা নারীর চরিত্র করতেন, যেহেতু নারীদের তখন নাচ করা মানা ছিল। পরে আবার দেখলাম পুরুষরা নাচ করলে নাক সিটকানো, তাই জন্য নারীরা পুরুষদের ভূমিকায়। আমার মা চিরকাল পুরুষদের রোল করেছেন। তো এইটা একটা নাচের সাংঘাতিক, এবং বিশেষত আমাদের মানে ভারতীয় নৃত্যকলার এটা একটা সবচেয়ে বড় অ্যাসপেক্ট, যে আমরা যখন স্টেজে উঠি, আমি তখন আর লোকেশ্বরী নই, আমি তখন কিন্তু যেই ক্যারেক্টারটা আমি প্লে করছি, বা যদি কোনো ক্যারেক্টার না থাকে, যদি নৃত্যও করি আমি তয় তয়, তাহলে কিন্তু আমি তখন জাস্ট সেই নৃত্য শিল্পী, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে নিজের সাথে নিজে থেকেও আবার নিজে থাকছি না, এইটা ভারতীয় নৃত্যকলার, শাস্ত্রীয় নৃত্যকলার একটা অদ্ভুত বিষয়, যেটার কোনো মানে এইটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে চিরকাল। এবং এই জেন্ডার অ্যাসপেক্টটাও, কারণ মানে আমি পুরুষ হয়ে নৃত্য করতে পারি, আমি নারী হয়ে। এবং যখন কেলুচরণ মহাপাত্র একটি মানে ইয়াং মেয়ের চরিত্র করছেন, তখন তো মানে টাকটাও দেখা যায় না। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। তখন ওনাকে দেখে মনে হয় ওনার প্রেমে পড়ে যাচ্ছি আমি। সেরকম ভাবেই আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, মানে এই এক্সপিরিয়েন্সটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে, প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বলার চেষ্টা করি, যে ফ্র্যাঙ্কফুর্টে একটা অনুষ্ঠান ছিল, আমি আমার মায়ের সাথে করছিলাম, এবং বাইবেলের কিং সলোমনের কবিতাগুলোর ওপরে মা কোরিওগ্রাফি করেছিলেন, এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে ছিল রবীন্দ্রসঙ্গীত। তো মা করছিলেন আমার প্রেমিকের চরিত্র, আমার মা, আমার গুরু, সাথে আমি করছি। হ্যাঁ, মা পুরুষের চরিত্র করছেন, এবং ওইখানে নাচতে নাচতে স্টেজে আমি ভাবছি এ কি হ্যান্ডসাম একটা ছেলে রে বাবা, আমার মা কিন্তু উনি। হ্যাঁ, কিন্তু ওটা তখন কিন্তু কিচ্ছু নেই। এইটা হচ্ছে আমাদের শিল্প, মানে কোনো মানে তারপরে আবার যখন অফ স্টেজ তখন আবার মা, কিন্তু তখন ওখানে উনি যখন অভিনয়টা করছেন, আমি পুরো মানে আমার বাটারফ্লাইজ বলে না, বাটারফ্লাইজ ইন দ্য বেলি, বাপরে। তো এইটাই হচ্ছে আমাদের শিল্প, অসামান্য, কোনো তুলনা নেই একদম। তো এবার বলছি যে তুমি বর্তমানে ফ্রান্সে থাকো, তো ফ্রান্স কতটা মানে ধ্রুপদী শিল্প এবং নৃত্যের ধরনই বলবো আমি, কোট আনকোট, নৃত্যের ধরন চিহ্নিত করার জন্য কতখানি তোমার মানে দেশটি কেমন? ফ্রান্স যে কোনো অন্য আরো দেশের মতোই শ্রদ্ধা আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল পুরো আর্টের ওপর, সেটা সেতার হোক, তবলা হোক, কথক, ভরতনাট্যম, অসীম শ্রদ্ধা রয়েছে। আবার তার পাশাপাশি যারা অতটা অবগত নন ভারতীয় সংস্কৃতি বা ভারতের ইতিহাসের সাথে, তারা আবার ভাবেন যে ইন্ডিয়ান ডান্স মানে বলিউড। তো সেইটাও এটা আরেকটা চ্যালেঞ্জ যখন জিজ্ঞেস করছিলি, এটা আরেকটা চ্যালেঞ্জ। আর তখন এটা আর কি বোঝানো যে বলিউড একটা আলাদা জনরা নয়। বলিউডে হিপ হপ আছে, বলিউডে কথক আছে, বলিউডে বিহু আছে, সব আছে। আলাদা একটা জনরা বলিউড শিখছি আমি, এটা তুমি বলতে পারো না। ওয়েস্টার্নটা একটা আলাদা, ওয়েস্টার্ন ডান্সটা একটা আলাদা। ওয়েস্টার্নও এরকম, ওয়েস্টার্ন ডান্সও একটা জনরা নয়। তুমি ব্যালে শিখছো, না ফ্লামেঙ্কো শিখছো, না হাঙ্গেরিয়ান ফোক ডান্স শিখছো, না হিপ হপ শিখছো, না কন্টেম্পোরারি শিখছো, না জ্যাজ শিখছো। ওটাও আমাদের দেশেও আমরা এই ভুলটা করি। কি শিখছিস? ওয়েস্টার্ন কি ওয়েস্টার্ন কি শিখছি ওয়েস্টার্ন? আমি ব্রেক শিখছো, ব্রেক ডান্স শিখছো, না ব্যালে শিখছো, কি শিখছো? বেশ। তো এই যে আমি বলতেছি যে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স বলছি, তো এটাতে স্থানীয় যারা থাকে, ধরো ফ্রেঞ্চ
আমি ঠিক জানি না তুমি যে জায়গাটাতে থাকো, কারণ আমি ওখানে কখনো যাইনি ঘুরতে বা বেড়াতে। তো ওখানের আগ্রহ কতটা স্থানীয় জনগণ বা যারা থাকে এটা ওখানে? একই ব্যাপার, যেরকম ধর যে কোনো বিদেশের শহরেই হবে, কয়েকজন আছে যারা অলরেডি জানেন ইন্ডিয়া সম্বন্ধে, একদম। অলরেডি অবগত, তারা রবি শঙ্করকে চেনেন, তারা জাকির হোসেনকে চেনেন, তারা অলরেডি জানেন এগুলো। এখন তাদের অনুষ্কা শঙ্করকে চেনে লোক। তাদের কাছে পৌঁছানো খুবই সহজ, কারণ তারা অলরেডি পড়াশোনাটা করা। আবার অনেকে রয়েছেন যারা আগ্রহী জানতে যে এটা কি বিষয়, তারা হয়তো এমনি নাচে ইন্টারেস্টেড, কিন্তু তাদের কাছে ওটা বিষয়টা জানা। সো পার্সেন্টেজটা যেরকম অন্যান্য দেশে সেরকমই, মানে আলাদা করে কিছু মানে আমার বলার নেই। কিন্তু এই যেটা আমি বলছিলাম যে ফেস্টিভ্যালটা হচ্ছে, বা তৃতীয় ফেস্টিভ্যালও হবে এই বছর, এই ফেস্টিভ্যালগুলো থ্রু দিয়ে বা নানান হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে যোগার আবার খুব, অবশ্যই যোগা পুরো বিশ্বেই খুব পপুলার। তো যোগা যারা করেন তাদের কাছে পৌঁছানোটাও আবার খুব সহজ, কারণ তারা অলরেডি একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন। তো প্রথমে এই ক্রাউডগুলোকে টার্গেট করতে হয় আর কি, যারা অলরেডি মিউজিকে রয়েছে বা যোগা করছে, তাদেরকে শেখানোটা বা তাদের কাছে পৌঁছানোটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। আর বাকি তো এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে স্কুলে, নানান হাই স্কুল বা বাচ্চাদের স্কুলে ওয়ার্কশপ করিয়ে, এগুলো করিয়েও রিচ করা যায় খুব। তো পার্সেন্টেজটা ওরকমই, এবং একবার মানে দেখলে তো তারা আগ্রহী হয়েই যায় জয়েন করার জন্য। তো আমি এটাতে জিজ্ঞেস করছি যে তুমি তো চীন, জার্মানি, ইন্ডিয়া, তুমি কলকাতার মেয়ে, তো মানে সব জায়গাতে মোটামুটি খুব মোটামুটি না, ব্যাপক ভাবে একটা নৃত্য পরিবেশন করেছো, একটা প্রেজেন্ট করেছো। তো তোমার কি মনে হয় যে তিনটে জায়গার মধ্যে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা মানে কোথায় বেশি? এখন ফ্রান্সেও আছো। এটা তো বলা মুশকিল, কারণ কারণ আমি চায়নাতে 10,000 অডিয়েন্সের সামনেও নেচেছি, যাদবপুরের ফেস্টে ফসিলসের আগে তারানা করেছি, ফ্রান্সের বৈঠকি অনুষ্ঠান করেছি। তো এখানে এটা বলা খুব মুশকিল, কারণ আমরা আবার কোথায় নাচ করছি সেই অনুযায়ী পারফর্ম করি। মাস আর ক্লাসের ব্যাপারটা একটা। এক্স্যাক্টলি, মানে আমি যদি এখন যাদবপুরের ফেস্টে হঠাৎ একটা 30 মিনিটের খেয়ালের সাথে নাচ করি, ওটা হবে না। লোক দেখবে না। হ্যাঁ, এটা হয়। আমাকে তারানার মতো একটা কিছু জল, কিছু একটা। যখন আমি এখানে কোনো বৈঠকি, এখানে এই 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 এলাকাতে বৈঠকি অনুষ্ঠান খুব বেশি হয়, নিস এলাকাতে আমার এখানে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হয়েছে বৈঠকি অনুষ্ঠানের, আর অফকোর্স অডিটোরিয়ামেরও হয়েছে। কিন্তু এখানকার মানুষরা যারা অলরেডি কনেসার, তারা খুব পছন্দ করে 1-1.5 ঘন্টার পুরো মারগাম আর কি, মানে তোর শুরু থেকে বন্দনা, তারানা, সুফি, ভাজান, গোটাটা খুব ভালোভাবে ওরা বেশ একটা মেডিটেটিভ এক্সপিরিয়েন্সের জন্য এ করে। তো ওটা ডিপেন্ড করে, আর গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় সত্যি ডিপেন্ড করে যে আমি কি প্রেজেন্ট করছি তার উপর, এবং আমি কোথায় কি প্রেজেন্ট করছি সেটার উপর। তো সেই ক্ষেত্রে আমার এখনো অবধি টাচউড এক্সপিরিয়েন্স খুব ভালো থেকেছে, সেটা বৈঠকি হোক বা তোর বড় কোনো ফেস্টিভ্যালের নৃত্য হোক বা যা হোক, খুবই সবসময় খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছি। এটা এটা একটা গুরুর আশীর্বাদ। আচ্ছা। তো তুমি তো ফ্রান্সে থাকো, এখন যেখানে থাকো সেই ফ্রান্সের কিরকম অভিজ্ঞতা তোমার? তুমি বললি হালকা করে একটু। হ্যাঁ, ফ্রান্সের অভিজ্ঞতা খুব ভালো। এখানে এই এলাকাতে কাজ করাটা অতটা সহজ নয়, কারণ এটা তো হলিডে ডেস্টিনেশন, নিস, ফ্রেঞ্চ রিভিয়েরা। তো সবসময় মানুষ সমুদ্র, পার্টি, আমি দেখছিলাম ছবিগুলো, এইটাতেই সবচেয়ে বেশি ইনভেস্টেড থাকে, তাই জন্য একটু কঠিন ব্রেক থ্রু করাটা। বাট আই এম অন ইট, হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা। তো তুমি বলেই দিলে, তো একজন প্রফেশনাল বা পেশাদার হিসেবে তোমার অভিজ্ঞতা অনুসারে কোন ইউরোপীয় দেশ ভারতীয় ক্লাসিক্যাল বা ধ্রুপদী নৃত্য সম্পর্কে মানে শিখতে বেশি আগ্রহী বলে তোমার মনে হয়েছে? আমারও বলবো সবাই সমান, কিন্তু আমার যেহেতু
যেহেতু 25 বছর ধরে মা হুম, পুরো জার্মানিতে একটা অদ্ভুত বেস তৈরি করেছেন, সেই জন্য অবশ্যই সেটা আবার প্রিভিলেজ আমার। জার্মানিতে কাজ করতে খুব সুবিধা হয়, কারণ অলরেডি ওই বেসটা তৈরি এবং অনেক মানুষ অলরেডি মাকে চেনেন ওখানে। তো এইটা একটা। আর যেখানে আমার মনে হয় বড় শহরে হুম, হুম, কাজটা করা আরেকটু সহজ, কারণ বড় শহরগুলোতে খুব স্টুডেন্ট ক্রাউড থাকে। হ্যাঁ, হ্যাঁ, এবং এই ক্রাউডটা পাওয়া খুব তখন একটু ইজিয়ার হয়, যে যারা ইনভেস্টেড হবে একটা পুরো এই এই এডুকেশনটায় ঢুকতে। এটা তো এডুকেশন, ক্লাসিক্যালটা তোর একদিনের জুম্বা ক্লাস বা একদিনের ইয়ে এরোবিক্স। নয়। তো ওই ওই একদম, রিয়েলাইজেশনটা রিচ করতে গেলে আমাকে অলরেডি আগে 500 জনকে রিচ করতে হবে, তার মধ্যে থেকে আমি জাস্ট 30 জনকে পাবো। একদম। এটা একটা এরকমই ব্যাপার। এটার সাথে আমি পিস করে নিয়েছি, যার জন্য মাঝে সাঝে ক্লাসিক্যাল বা ফোক বেসড বলিউড শেখাতে হয় টু গেট দ্য পিপল ওয়ার্কশপে। কোনো উপায় নেই, এটা করতেই হবে, কারণ আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা অজানা এখানে, এবং জানা হচ্ছে হয়তো তোর জানি না, ঘর মোরে পরদেসিয়া গানটা হয়তো তারা জানেন। হ্যাঁ, এবং খুব সুন্দর গান। ঘর মোরে পরদেসিয়ায় কথকের প্রত্যেকটা অঙ্গ রয়েছে, কবির থেকে শুরু করে তারানা, বোল, সবকিছু আছে, ফুল ক্লাসিক্যাল। কিন্তু কিন্তু সেটাও একটা দারুণ লাগে ওনাদের বলতে, যে ওনারা ভাবছেন এটা একটা বলিউড গান শুধুমাত্র, কিন্তু না, এটা আসলে ফুল ক্লাসিক্যাল গান। যে একটা তো অনেক গানই রয়েছে, দেবদাসেও অজস্র রয়েছে। আমি একদম নতুনের মধ্যে বলছি, যে এটা যেহেতু এটা হ্যাজ অল দ্য অঙ্গাস অফ কথা। তো প্রথমে এইভাবে রিচ করতে হবে, মানে আমি 500 জনকে রিচ করলে 30 জনকে পাবো, যারা পুরো মার্গমটার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে। আবার আমার এখানকার স্টুডেন্টরা, মায়ের এখানকার সব স্টুডেন্টরা পরীক্ষাও দেন প্রয়াগ সঙ্গীত সমিতি থ্রু দিয়ে, অনলাইনে থিওরি লিখে। তো ওরকম ডেডিকেটেড স্টুডেন্টসও পাওয়া যায়, আবার কেউ কেউ যারা জাস্ট জাস্ট আনন্দটা পাওয়ার জন্য করছেন, তো সেটাও ঠিক আছে। কোনো সকলকে যে পরীক্ষা দিয়ে করে পুরো করতে হবে সেটার কোনো একদম। এক্সপিরিয়েন্সের জন্য অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, বেশ। তো তোমার ডোমেনের যারা তরুণ, তুর্কি বলবো, তরুণ যারা আসছে, তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? তাদেরকে আমি এই অনেকগুলো কথার মধ্যে অলরেডি আমার বার্তা পৌঁছে গেছে, তাও একদম। বলছি। তাও যে প্রথম হচ্ছে তোর ওইটা ঠিক করা, যে আমি ঠিক কি পথে এগোতে চাই। সেইটা, যে আমি পারফর্মার হতে চাই, নাকি আমি টিচিং এ থাকতে চাই, নাকি আমি অর্গানাইজিং করে একটা কোম্পানি অ্যাসোসিয়েশন খুলতে চাই, এটা ঠিক করা। এবং আরেকটা বিষয়, যেটা যারা দেশে রয়েছেন, বিশেষত কলকাতায় যারা রয়েছেন, আমার রিসেন্টলি আমার বন্ধু স্টেটাসও লিখেছিলেন, আমার মায়ের সাথেও আলোচনা হচ্ছিল, যে যারা স্ট্রাগল করছেন এই লাইনে, সেটা সিনেমা বানানো থেকে শুরু করে তোর যা হোক, যে কোনো কলাতেই খুব দরকার একটা ফল ব্যাক প্রফেশন থাকা। সেটা স্কুলের চাকরি হোক, সেটা কোনো বিজনেস হোক, যাই হোক, কিন্তু এটা খুব জরুরি। কারণ ফিনান্সিয়াল স্টেবিলিটিটা না থাকলে খুব মুশকিল। এবং এটা এমন একটা প্রফেশন যে একদম। আজকে এই মাসে দারুণ হলো, পরের মাসে হয়তো অতটা ভালো না। তো এইটা একটা 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 স্টেবিলিটি থাকা খুব দরকার। আমার মনে হয় ফিনান্সিয়াল স্টেবিলিটিটা থাকা খুব দরকার। তারপরে ওটা দুটো মেনটেন করে এগিয়ে একটা জায়গায় পৌঁছে গেলে অবশ্যই তাহলে ফ্রাস্ট্রেশনটা কম হবে। একদম। আচ্ছা, তুমি তো বেশ অনেক দেশে থেকেছো, তো এবার আমি জিজ্ঞেস করছি যে তোমার কোন দেশে সব থেকে বসবাস এবং কাজ কমপ্লিট বা সম্পাদন করতে তুমি সবচেয়ে বেশি খুশি বোধ করো? খানিকটা বলে দিয়েছো তাও। চায়নাতে খুব সহজ ছিল, এটা তো আগে বলেইছি। হ্যাঁ। কারণ সবচেয়ে বেশি আমাদের দেশের মতো খুব সহজ খাওয়া দাওয়া ইত্যাদি সব। ইউরোপও আমার কিন্তু খুব পছন্দের জায়গা, মানে ছোটবেলা থেকে, কারণ এত ইউরোপীয় বন্ধু থেকেছে এবং ছোটবেলায়ও এসছি মায়ের সাথে। আর এইটা আমি খুব বলবো যে সব জায়গায় থাকারই প্রোজ অ্যান্ড কনস রয়েছে। এবং মা এমন ভাবে ছোটবেলা থেকে মানুষ করেছেন যে আমাদের অ্যাডাপ্ট করতে কোনোদিনও অসুবিধা নেই।
চায়নাতেও প্রথম দিন গিয়েও একবারও ভয় করেনি, কিচ্ছু না। তো অ্যাডাপ্ট করতে খুব সুবিধে হয়েছে। এটা মায়ের কৃতিত্ব পুরোপুরি, ওরমভাবে উনি মানুষ করেছেন। আর মানে আমার একটাই বলার যে মাইন্ডটা খুব খোলা রাখতে হয়, ওপেন রাখো, ওপেন রাখতে হয়। হ্যাঁ, মানে তাহলেই কালচারাল শক গুলো হয় না আর কি। একদম। মানে ও এটা এরম করে করছে, ও বাবা কি করে করছে, ও মা বইয়ের ওপর পা দিয়ে দিল, ওনাদের কাছে কালচার তো। শকের এটা আমি পরে আসবো। হ্যাঁ, তো ওইগুলো কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনো জায়গাকে ওরকম র্যাঙ্কিং করব না, কারণ আমি আমার দেশকে নিজের সাথে নিয়ে চলি। একদম। কাজেই দেশ আমার সাথেই রয়েছে, এবং থ্যাঙ্কফুলি আমি দেশের সংস্কৃতি ছড়াই সব জায়গায়। আর যেখানেই থাকি আমার খুব আনন্দ হয়, কারণ আমি ভীষণ মিশুকে, এবং আমার খুব নানান মানুষের সাথে বন্ধুত্ব, এবং আমি অন্যান্য সব রকম খাওয়া দাওয়া, সংস্কৃতি সব কিছু এক্সপিরিয়েন্স করতেও সবসময় খুব আগ্রহী থাকি। সেটা আমি বুঝতেই পেরেছি প্রথম দিন যখন তোমার সঙ্গে আমার দেখা হলো, সেটা আমি বুঝতেই পেরেছি, খানিকটা আমি আন্দাজ করতে পেরেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ। আচ্ছা, তো তো তারপর আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার জীবনের যে চূড়ান্ত এখন লক্ষ্য, খানিকটা তুমি বলেছো, সেটা তোমার কেরিয়ারের সঙ্গে অবশ্যই নিশ্চয়ই সম্পর্কিত। সেটা সেটা কিরকম, মানে সেটা তুমি কিভাবে মানে এগিয়ে নিয়ে যেতে চাও বা কিরকম? হ্যাঁ, আমার লক্ষ্য হলো, যেটা আমি আগেই বললাম, একটা অ্যাসোসিয়েশন বা কোম্পানি খোলা, যাতে কালচারাল এক্সচেঞ্জ এগুলো আমি সব করতে নিষ্ঠা পারো। করতে পারি, শিল্পীদের এখানে আনতে পারি, এখানকার শিল্পীদের সাথে কোলাবোরেট করতে পারি, এটাই আমার চূড়ান্ত লক্ষ্য। এবং আমার আরেকটাও স্বপ্ন যে আমার দাদা মশাই এবং দিদিমার নামে একটি অরফানেজ খোলা দেশে, সেটাও আছে আমার। আগামী 4-5 বছরের মধ্যে সেটা করে ফেলার ইচ্ছে, দেখা যাক। আচ্ছা, প্রথম যখন তুমি ফ্রান্সে এসেছিলে, তোমার ওই কালচার শকের ক্ষেত্রেই আসছি, তো কালচার শক হয়েছিল? না, হয়নি, কারণ ছোটবেলা থেকে অনেক ইউরোপীয় মানুষদের সাথে ওঠা বসা। মেলামেশা করেছো? আর আমার মায়ের দিকে, আমার বাবার দিকে অর্ধেক ফ্যামিলি তারা জার্মান বা বিদেশি। আচ্ছা। কাজেই না, কোনো কালচারাল শক হয়নি, কারণ থ্যাঙ্কফুলি পরিবারের জন্য ছোটবেলা থেকেই অনেক অনেক ইন্টারন্যাশনাল এক্সপোজার থেকেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষজনের সাথে। কাজেই সেরকম কোনো কালচারাল শক না, হয়নি। বেশ, আমরা আমাদের সাক্ষাৎকার বা ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি এবার জিজ্ঞেস করছি যে এটা আমার লাস্ট তোমাকে জিজ্ঞেস করা, যে বিদেশের জীবনে একজন ফ্রিল্যান্সার যিনি নতুন কিছু এখানে করার চেষ্টা করছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তুমি তাকে বা তাদেরকে কি মেসেজ দিতে চাও? মেসেজ ওটাই দেব যে এক তো পেপার ওয়ার্কটা খুবই খাটনি করে, বিউরোক্রেসি খুবই স্ট্রং ফ্রান্সেও জার্মানিতেও, একবার কিছু শুরু হলে আর শেষ হয় না। তো সেইটার জন্য হ্যাভ লটস অফ পেশেন্স, এটা নাম্বার 1। আর নাম্বার 2, তুমি যদি কালচারাল সেক্টরে ফ্রিল্যান্সিং করতে চাও, তাহলে আবারও যেটা আমি এর আগেও বললাম, যে অলরেডি একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকলে এগোতে সুবিধা হয়। কারণ এইটা এমন একটা বিজনেস যেটার কোনো কিন্তু তুমি জানো না তুমি তোমার টার্ন আউট প্রফিটে কবে হবে, কারণ এখানে কোনো মানে ট্যাঞ্জিবল প্রোডাক্ট দিচ্ছি না আমরা। মানে আজকে আমার 5 জন স্টুডেন্ট, কালকে 50 জন। তো এই যে শিওরিটিটা, এইটা থাকে না। তো সেই জন্য সেইভাবে এগোনো আর কি, এটা খুব দরকার। এবং একটা ফিনান্সিয়াল ব্যাকবোন বা একটা ফল ব্যাক প্ল্যানিং থাকলে এগোতে এবং প্ল্যানিং করতে খুব সুবিধে হয়, এটাই বলবো। আর পেপার ওয়ার্ক ইত্যাদি সব, তার জন্য পেশেন্স রাখা, অনেক ধৈর্য রাখতে হয় তার জন্য। হ্যাঁ, বিদেশের জীবনে এটা খুব শিখেছি যে মম ধৈর্য একটা কথাই আছে, সেটা যদি তুমি রাখতে পারো তাহলে তুমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারো। এটা আমিও বলি একদম। বেশ, আমার খুব ভালো লাগলো, মানে আমি অনেক কিছু শিখলাম আজকের এই সেশনই বলবো, কারণ প্রত্যেকটা এপিসোড আমাকে রোজ অনেক কিছু শেখায়, অনেক কিছু আমি জানতে পারি, নানা দেশ বিদেশের কথা। আহ এটা আমার কাছে খুব একটা দারুণ আজকে আমি সময় কাটালাম সন্ধ্যেটা। আমারও আর ভীষণ ভালো লাগলো। তোমার মানে তোমার বক্তব্য দিয়ে আজকে আমাদের এপিসোড শেষ করব, কারণ আমরা একদম আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার খুব ভালো লাগলো, কারণ আমি আমার এখন
একটু হালকা হালকা মনে পড়ছে যে তোমার সঙ্গে আমার আলাপটা প্রথম ফেসবুক থেকেই আলাপটা তোমার সাথে আমার, তাই না বলো? তো বহু বছর আমরা ফেসবুকের বন্ধু ছিলাম, তো সেইখান থেকে মানে তোমাকে আমার এখন মনেই নেই যে কার ফেসবুকের কমন ফ্রেন্ড বা কি কমন কারণে। ফ্রেন্ড থেকে, খুব সম্ভবত বসুদিধাদির কমন ফ্রেন্ড ছিলে হয়তো তুমি, আমার এখন মনে পড়ছে না। যাই হোক, তো আমার আর তোমার অনেক মিউচুয়াল ফ্রেন্ডস আছে। যাই হোক, তো সেটা আমি দেখেছি অনেক পরে। তো একটা মানে আমার খুব ভালো লাগলো আজকের সন্ধ্যেটা তোমার সঙ্গে আড্ডা মেরে, আড্ডা দিয়ে। মানে তুমি খুব ভালো থাকো, পরবাসের ফুলঝুরি এটাই তোমাকে কি বলবো মানে বলছে, স্বাগত জানাচ্ছে, অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছে যে তোমার আগামী। ভীষণ ভালো লাগলো আড্ডা মেরে তোর সাথে এই সব কথাগুলো শেয়ার করে, এগুলো খুব তোমার কিছু বক্তব্য থাকলে তুমি বলো, তারপরে তোমার বক্তব্য দিয়েই আমরা আজকে। আমার তোকে অনেক অনেক অভিনন্দন এই যে তুই এই পরভাষের ফুলঝুরির জন্য। আর এটা খুব, আমার মনে হয় এটা খুব ইন্সপিরেশনাল অ্যান্ড মোটিভেশনাল, যারা বিদেশে এসে থাকতে চান বা থাকছে অলরেডি, এসছে স্পাউসের সাথে বা স্টুডেন্ট হয়ে এসেছে কিন্তু একটু অন্যরকমভাবে জীবনটা দেখতে চায়, হ্যাঁ, সেই মানে এমনি চাকরিতে ঢুকতে চায় না, তাদের জন্য আমার মনে হয় এই যে পরপর পরপর তোর ইন্টারভিউ সেশনগুলো, আমার মনে হয় এগুলো খুব ইন্সপায়ারিং। তো সেই জন্য তোকে অনেক অনেক অভিবাদন, আর চালিয়ে যা এটাই। থ্যাংক ইউ, চেষ্টা করছি আর কি। অনেক ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য, আমার ভীষণ ভীষণ সুন্দর সময় কাটলো। বেশ, আমরা আমাদের এপিসোড আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং পরবাসের ফুলঝুরির পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। খুব শিগগিরই আবার হাজির হব পরবর্তী একটা নতুন এপিসোড নিয়ে। শুভরাত্রি।